মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অধ্যায় 8.3 সেই অধ্যায় হলো তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। এই বিষয়টা পড়াশোনা করার সময় ছেলেমেয়েরা বেশ কিছু বিষয়ে কনফিউশনে পড়ে। সেই কনফিউশনগুলো কি সেইগুলো আমি আলোচনা করব এবং কনফিউশন দূর করার জন্য যে সমস্যাগুলো থাকে ছেলে মেয়েদের মধ্যে সেইগুলো দূর করার জন্য আমি কয়েকটা বিষয়ের উপর শর্টকাট ট্রিক্স নিয়ে আলোচনা করব। এর ফলে তাদের বুঝতে যেসব জায়গায় অসুবিধা হচ্ছে সেইগুলো আশা করি দূর হবে। তো চলো আমরা আলোচনাটা শুরু করি। দেখো, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারে মূল বিষয় হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়ে আলোচনা হবে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে যখন গলিত অবস্থা অর্থাৎ গালানো হবে বা কোনো দ্রাবকের মধ্যে দ্রবীভূত করা হবে অর্থাৎ দ্রবণের মধ্যে রাখা হবে, তখন ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বিশ্লিষ্ট হয় অর্থাৎ দুটি আয়নে ভেঙে যায়। তো কারা কারা দুটি আয়নে ভেঙে যেতে পারে? একমাত্র আয়নীয় যৌগগুলোর ক্ষেত্রে। আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ যখন, আমি কিছু উদাহরণ দিচ্ছি, ধরো ক্যালসিয়াম ক্লোরাইড, আর কি দিচ্ছি, সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট। তো এই পদার্থগুলো হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এছাড়া রয়েছে HCl, H2SO4, ঠিক আছে। তো এরা হলো লবণ, এরা হলো তোমার অ্যাসিড, তবে এটা একটু এদের থেকে আলাদা, কারণ এটা আয়নীয় যৌগ নয়। এই যৌগটা হলো সমযোজী যৌগ, এটা হলো ব্যতিক্রম, এটা সমযোজী, ঠিক আছে, এটা ব্যতিক্রম। এটা সালফিউরিক অ্যাসিড। এছাড়া আর কি থাকে, ক্ষার থাকে, সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড ইত্যাদি। এই যে যৌগগুলো এরা হচ্ছে সবাই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোকে যখন আমি দ্রবীভূত অবস্থায় রাখবো বা অর্থাৎ জলীয় দ্রবণ নেব, এদেরকে যখন আমরা জলীয় দ্রবণে রাখবো তখন এই আয়নগুলো ভেঙে যায় অর্থাৎ এই যৌগগুলো ভেঙে যায়। ভেঙে গিয়ে কি উৎপন্ন করবে? ভেঙে গিয়ে আয়ন উৎপন্ন করবে, সেই জন্য আয়নীয় যৌগ বলা হচ্ছে। আবার বলছি, HCl হচ্ছে সমযোজী যৌগ, এটাই একমাত্র ব্যতিক্রম। এই HCl বাদ দিলে বাকি যেগুলো রয়েছে আরও অনেক বহু যৌগ রয়েছে, লবণ আছে, অ্যাসিড আছে, ক্ষার আছে, হ্যাঁ, তারা জলীয় দ্রবণে বা যেগুলো কঠিন পদার্থ তাদেরকে গালিয়ে বা বিগলিত অবস্থায় আনলে এরা আয়নে ভেঙে যায়। আমি সবকটা দেখাচ্ছি না, একটা উদাহরণ আমি দেখাচ্ছি। সোডিয়াম ক্লোরাইড, যেটা মাধ্যমিকে সোডিয়াম ক্লোরাইডের উপর বেশি প্রশ্ন আসে। সোডিয়াম ক্লোরাইড এটা কঠিন অবস্থায় আয়নে ভাঙে না, ঠিক আছে। একে যখন আমি জলের মধ্যে, ধরো একটা পাত্রে আমি জল নিলাম, জল, তাতে যদি NaCl আমি রাখি, সেই NaClটা দুটো আয়নে ভেঙে যায়। একটা হলো সোডিয়াম ক্যাটায়ন আর একটা হলো ক্লোরাইড অ্যানায়ন, ঠিক আছে। তো এই বিষয়টা পড়তে গিয়ে আমরা অনেক কিছু বিষয়ের সঙ্গে সম্মুখীন হই, সেগুলো একটু ভালোভাবে বুঝতে হয় এবং মনে রাখতে হয়। আমি বিস্তারিত বলবো না, শুধু আজকের আলোচনা ফোকাসটা করব শর্টকাট ট্রিক্সের উপর, অর্থাৎ যে বিষয়গুলো আসবে সেই বিষয়গুলোকে সহজে মনে রাখার জন্য এবং ছেলেমেয়েরা যাতে সহজে
বিষয়টা বুঝে নিতে পারে, আমি সেই বিষয়টার উপর আলোকপাত করব। তো আমি একে একে বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করছি। প্রথম আলোচনাটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত তড়িৎদ্বার সহজে মনে রাখার শর্টকাট ট্রিক্স। তো তড়িৎদ্বারটা কি? আমি এই যে আগের যে উদাহরণটা দিলাম, যে একটি পাত্রে, এই পাত্রটাকে আমি দুটো ধাতব বা অধাতব তড়িৎদ্বার অর্থাৎ দণ্ড এর মধ্যে ডুবিয়ে দেব, আংশিকভাবে ডোবাবো। ঠিক আছে, আমি একটু পরিষ্কার করে আঁকছি, উপরে জায়গা নেই বলে। দুটো দণ্ড আমি এই জলের মধ্যে ডুবিয়ে দিলাম। ঠিক আছে, প্রথমটাকে পজিটিভ বলা হচ্ছে, অর্থাৎ পজিটিভ মানে ব্যাটারির পজিটিভের সঙ্গে যুক্ত করা হয়, এই হচ্ছে সার্কিট কমপ্লিট হবে। আর এটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, এই দুটোকে বলা হচ্ছে তড়িৎদ্বার। তো তোমরা যারা এই তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা যখন পড়াশোনা করেছো, এই ধরনের একটা ছবি তোমরা পরিচিত হয়েছো। এইটাকে বলা হচ্ছে ভোল্টামিটার। যে পাত্রে তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে বিগলিত অবস্থায় রেখে বা কোনো দ্রাবকে দ্রবণীয় অবস্থায় রেখে তড়িৎ প্রবাহ পাঠিয়ে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় এবং ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটিকে ভেঙে দেওয়া হয়, অর্থাৎ দুটো আয়নে ভেঙে দেওয়া হয় ও রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। তো এই পাত্রটিকে বলা হচ্ছে ভোল্টামিটার, তড়িৎ বিশ্লেষ্য কোষ। ওকে, এই ভোল্টামিটারে দুটি তড়িৎদ্বার রাখা হয়। একটা হচ্ছে পজিটিভ ব্যাটারির সঙ্গে, পজিটিভ মেরুর সঙ্গে যুক্ত করা হয়, যেটাকে বলা হয় ধনাত্মক তড়িৎদ্বার। আর একটিকে বলা হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার। ধনাত্মক তড়িৎদ্বারকে আমরা বলে থাকি অ্যানোড, এইটাকে আমরা অ্যানোড বলে থাকি। আর নেগেটিভ তড়িৎদ্বারকে আমরা বলি ক্যাথোড। এটা আমরা পড়েছি, অনেকে এটা জানে, কিন্তু অনেক সময় কিছু ছেলে মেয়ে বিষয়টা ঠিক মনে রাখতে পারে না। এই মনে রাখার জন্য আমি এই শর্টকাট ট্রিক্সটা নিয়ে আলোচনা করছি। পজিটিভ তড়িৎদ্বারকে অ্যানোড বলা হয় আর নেগেটিভ তড়িৎদ্বারকে ক্যাথোড বলা হয়। অ্যানোডকে পজিটিভ তড়িৎদ্বার বলে। তো মনে রাখার সহজ উপায় কি? অ্যাডিশন। অ্যাডিশন মানে কি? যোগ। তাহলে বুঝতেই পারছো, অ্যাডিশন, অ্যাডিশনের এ, তাহলে এটাকে যদি লিখি তাহলে অ্যানোড হবে, অ্যানোড তড়িৎদ্বার। তো অ্যানোড তড়িৎদ্বার এ হচ্ছে অ্যাডিশন, সেটা হচ্ছে প্লাস চিহ্ন, তাহলে এটা আর ভুলে যাবে না। এরপর হচ্ছে ক্যাথোড। ক্যাথোডের জন্য যে ট্রিক্সটা আমি বলতে চাইছি, কেটে বাদ দাও। আমরা যখন ছোটোবেলা অঙ্ক শিখেছি, মাস্টারমশাই আমাদের শেখাতেন যে কেটে বাদ দেওয়া, পচে যাওয়া, ফেলে দেওয়া, এই সব বিষয়গুলো হলে বিয়োগ করতে হয়। তাহলে কি হলো? বিয়োগ। তাহলে কি বোঝা গেল? কেটে বাদ দাও মানে কেটে বাদ দেওয়া হলো, বিয়োগ চলে গেল। কেটে ফেলে দেওয়া হলো। তাহলে এই যে নেগেটিভ তড়িৎদ্বারকে ক্যাথোড বলা হয়, তো এটা আর ভুলে যাওয়ার কোনো পথ নেই, আমরা খুব সহজে মনে রাখতে পারবো। ক্যাথোডের ক, ক্যাথোডের ক, কেটে দেওয়ার কে, এই ক। ঠিক আছে, এটা ক, আর এরও ক। এই ক থেকে আমরা দেখে মনে রাখতে পারবো ক্যাথোডে, অর্থাৎ কেটে বাদ দাও ক, তার মানে ক্যাথোড। কেটে বাদ দেওয়া মানেই হচ্ছে মাইনাস। আর এদিকে অ্যানোড, অ্যানোডের অ। ঠিক আছে, আর এদিকে অ্যাডিশন, মিল আছে, কথার মিল আছে, আর অ্যাডিশন মানে হচ্ছে প্লাস। তাহলে আশা করি তোমরা কোন অ্যানোড যে পজিটিভ সেটা বুঝতে পারবে, আর ক্যাথোড যে নেগেটিভ সেটা এখান থেকে মনে রাখতে পারবে। এবারে আমরা দ্বিতীয় ট্রিক্সটা শিখব।
তৃতীয় বিষয়টা হচ্ছে ক্লাস 7 থেকেই তোমরা এগুলো শিখে আসছো, সবাই জানো, তবুও আমি বিষয়টা নিয়ে একটু আলোচনা করে দিই। ক্যাটায়ন ও অ্যানায়ন সৃষ্টি। দেখো, পরমাণু যদি ইলেকট্রন বর্জন করে তখন সেটা ক্যাটায়ন সৃষ্টি হয়। যেরকম ধরো সোডিয়াম, সোডিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, আমরা জানি, তাহলে শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে। এবারে কি করে, সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে, এটা ইলেকট্রন বর্জন, তখন কি হবে না, সোডিয়ামে একটা ইলেকট্রন ঘাটতি হয়, সেই ঘাটতিকে আমরা প্লাস চিহ্ন দিয়ে লিখি, আর তখন বলা হয় যে সোডিয়াম প্লাস, মাথায় একটা প্লাস, এটাকে বলা হচ্ছে সোডিয়াম ক্যাটায়ন। ঠিক আছে, সোডিয়াম ক্যাটায়ন। আবার যদি ক্যালসিয়াম উদাহরণটা দিই, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস 2-8-8-2, অর্থাৎ ক্যালসিয়ামের শেষ কক্ষপথে দুটো ইলেকট্রন থাকে। তো ক্যালসিয়াম করে কি, এই দুটো ইলেকট্রন বর্জন করে। বর্জন করার পর কী হবে, দুটো ইলেকট্রনের ঘাটতি হয়। তা এই যে সোডিয়ামের ক্ষেত্রে যেটা হয়েছে, সোডিয়াম ক্যাটায়ন, এর ইলেকট্রন বিন্যাসটা হবে 2-8। দেখো 2-8, শেষ কক্ষপথে একটা ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনটা বর্জন হয়েছে, বর্জন হয়ে সোডিয়াম প্লাস হয়েছে, অর্থাৎ একটা ইলেকট্রনের ঘাটতিকে প্লাস চিহ্ন দিয়ে বোঝানো হয়, আর সেটাকে বলা হয় ক্যাটায়ন। ক্যালসিয়ামের ক্ষেত্রে দুটো ইলেকট্রন বর্জন হয়েছে, তাহলে ক্যালসিয়ামে দুটো ইলেকট্রনের ঘাটতি হলো, ওকে, আর তার ইলেকট্রন বিন্যাস হবে 2-8-8, তাহলে এটাও হয়ে গেল ক্যাটায়ন, ওকে। এরপর আমরা অ্যানায়নটা নিয়ে আলোচনা করব। পরমাণু তার শেষ কক্ষপথে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য ইলেকট্রন গ্রহণ করে থাকে এবং অ্যানায়ন সৃষ্টি করে। উদাহরণ হিসাবে তোমাদের সবচেয়ে বেশি পরিচিত ফ্লুরিন। ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2-7, শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। তাহলে এর নিকটতম যে নিষ্ক্রিয় মৌল, সেই নিষ্ক্রিয় মৌলের নাম হলো নিয়ন, আর নিয়নের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2-8। তাহলে ফ্লুরিনের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন হতে হবে। তখন সে করে কি, বাইরে থেকে একটা ইলেকট্রন সে গ্রহণ করে। বাইরে থেকে যখন রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হতে থাকে, তখন কোনো না কোনো কারণে অন্য কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে এবং ফ্লুরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করতে পারে। গ্রহণ করার পর কি ঘটে, ইলেকট্রন গ্রহণ, হ্যাঁ। তো একটি ইলেকট্রন গ্রহণ করে কি করবে, যেহেতু ইলেকট্রনের প্রাচুর্য অর্থাৎ ইলেকট্রন বেশি হয়ে গেছে, তখন একটা মাইনাস এসে যাবে এবং ইহার ইলেকট্রন বিন্যাস এইটার মতন সমতুল্য হবে, অর্থাৎ ফ্লুরিন মাইনাস যেটা কিনা নিয়নের ইলেকট্রন বিন্যাসের সমান, ওকে। এইটাকে বলা হচ্ছে অ্যানায়ন। অনেকের মধ্যে কনফিউশন থাকে যে এই যে পরমাণু ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন সৃষ্টি করে এবং পরমাণু ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন সৃষ্টি করে, এই বিষয়টা অনেক সময় গোলমাল করে ফেলে। সেটা ভালোভাবে যাতে মনে রাখা যায় একটা শর্টকাট ট্রিক্স আমি বলে দিচ্ছি। ট্রিক্সটা হচ্ছে, পরমা মানে একটি মেয়ের নাম, পরমা বক ফুল গুনে আনো। তো পরমা নামে একটি মেয়েকে বক ফুল গুনে আনতে বলা হয়েছে। তো এখানে কিভাবে মনে রাখা যায়, দেখো, পরমা হচ্ছে পরমাণু, ঠিক আছে। আচ্ছা, বক ফুল অর্থাৎ বক, এই বকের যে ব হচ্ছে ইলেকট্রন বর্জন, ওকে।
আর ক হচ্ছে ক্যাটায়ন। তাহলে কি বুঝলে? ক্যাটায়নটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। পরমাণু ইলেকট্রন বর্জন, পরমাণু ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন সৃষ্টি করে। এখানেও তাই, পরমাণু ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন সৃষ্টি করে। আশা করি আর ভুল হবে না। এরপর হচ্ছে গুণে। এই যে গুণে যে কথাটা আছে, এর যে গ, তাহলে এই গয়ের ক্ষেত্রে এই গটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন গ্রহণ। গুণের গ হচ্ছে ইলেকট্রন গ্রহণ, গ্রহণের গ, ঠিক আছে। আর আনো, আনোর যে আ, এটা হচ্ছে অ্যানায়ন। তাহলে কি হচ্ছে? পরমাণু ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন সৃষ্টি করে, ঠিক আছে। আর এদিকে হচ্ছে পরমাণু ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন সৃষ্টি করে। আশা করি এই ট্রিক্সটা পাওয়ার পর তোমাদের মনে রাখতে সুবিধা হবে যে পরমাণু কখন ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে কখন ক্যাটায়ন বা অ্যানায়ন সৃষ্টি করে। ওকে, চলে যাচ্ছি নেক্সট। এবারের 3 নম্বর আলোচনাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুব সহজ একটা ট্রিক্স আমি শিখিয়ে দেব। তড়িৎ বিশ্লেষণে অ্যানায়ন ও ক্যাটায়নের গতির অভিমুখ। তার আগে একটু ব্যাখ্যা করে দিই, একটু ঘটনাটা বলি। তোমরা সবাই জানো, তবুও একটু বলে দিচ্ছি। আমি আগে একটা ভোল্টামিটার আনবো। দেখো, এটা হচ্ছে পজিটিভ তড়িৎদ্বার অ্যানোড, এটা নেগেটিভ তড়িৎদ্বার ক্যাথোড, ঠিক আছে। এখানে কি ঘটে না, ধরো আমি সোডিয়াম ক্লোরাইড দিয়ে ব্যাপারটা সহজ করে বোঝাচ্ছি। তো এই ভোল্টামিটারের মধ্যে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ আমি নিলাম, ঠিক আছে। এতে কি হবে, সরি, অনেকগুলো সোডিয়াম এবং অনেকগুলো ক্লোরিন তৈরি হবে, অনেকগুলো সোডিয়াম ক্যাটায়ন, অনেকগুলো ক্লোরিন অ্যানায়ন তৈরি হবে। এই সোডিয়ামের মাথায় দেখো প্লাস চিহ্ন আছে, অর্থাৎ সোডিয়ামটা হচ্ছে ক্যাটায়ন আর ক্লোরিন হচ্ছে অ্যানায়ন, আর অ্যানোড হচ্ছে পজিটিভ। তাহলে কি করবে না, ক্লোরিন যেহেতু নেগেটিভ আধানযুক্ত কণা অর্থাৎ আয়ন, অর্থাৎ অ্যানায়ন নেগেটিভ, তাহলে এই ক্লোরিনগুলো, যত ক্লোরিন আছে এই ক্লোরিন অ্যানায়নগুলো এই পজিটিভের দিকে আকৃষ্ট হবে, ঠিক আছে। প্রকৃতির ভারসাম্য অনুযায়ী, সাম্যাবস্থা অনুযায়ী পজিটিভ নেগেটিভের প্রতি একটা আকর্ষণ থাকে। তাহলে বিষয়টা হলো যে এই ক্লোরিন মাইনাস, এরকম অনেকগুলো ক্লোরিন মাইনাস এর দিকে আকর্ষিত হবে, ঠিক আছে। তাহলে এটা পরিষ্কার যে অ্যানায়নগুলো পজিটিভ তড়িৎদ্বারের দিকে অগ্রসর হবে। একই রকমভাবে সোডিয়াম প্লাস, অর্থাৎ সোডিয়াম ক্যাটায়নগুলো কোথায় মুভ করবে, এই দিকে মুভ করবে, আর ক্লোরিনগুলো এদিকে মুভ করবে। এই যে ক্লোরিন, এই ক্লোরিনগুলো এদিকে মুভ করবে, আর সোডিয়ামগুলো এই দিকে মুভ করবে। তাহলে একটাই কথা, অ্যানায়নগুলো যাবে অ্যানোডের দিকে, ক্যাটায়নগুলো যাবে ক্যাথোডের দিকে, ঠিক আছে। এটা অনেকে মনে রাখতে পারে না, এখান থেকে কিন্তু ছোট প্রশ্ন হয় যে তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানায়নগুলো কোন তড়িৎদ্বারের দিকে অভিমুখে মুভ করে বা কোন অভিমুখে যায়, অথবা ক্যাটায়নগুলো কোন তড়িৎদ্বারের দিকে এগিয়ে যায় বা অগ্রসর হয়, এই প্রশ্ন কিন্তু আসে। তো এটার মনে রাখা খুব সোজা, একদম সোজা একটা ট্রিক্স আমি বলে দিচ্ছি। এখানে কোনো ছড়া নেই, ঠিক আছে, একদম সিম্পল কথা, আর একটা হচ্ছে ক্যা ক্যা,
এটা শুধু মনে রাখতে পারলেই হবে। এ হচ্ছে অ্যানায়ন, এই এ হচ্ছে অ্যানোড। তাহলে আর অসুবিধা নেই, অ্যানায়ন যাবে অ্যানোডের দিকে। এটাও সেরকম, এটা হলো ক্যাটায়ন আর এটা হলো ক্যাথোড। খুব সহজ একটা ট্রিক্স, শুধু এ মনে রাখবে। অ্যানায়ন অ্যানোডের দিকে যায়, এই যে ক্লোরিন যে অ্যানায়ন ক্লোরাইড এগুলো মুভ করছে অ্যানোডের দিকে, আর সোডিয়াম ক্যাটায়ন এগুলো মুভ করছে ক্যাথোডের দিকে। ঠিক আছে, মনে থাকবে। আর তাছাড়া লজিক্যালি নেগেটিভগুলো, নেগেটিভ যে আয়ন সেটা যাবে পজিটিভ তড়িৎদ্বারের দিকে, আর পজিটিভ আয়নগুলো যাবে নেগেটিভ ক্যাথোডের দিকে। ঠিক আছে, ওকে। এবার যাচ্ছি নেক্সট ট্রিক্স। 4 নম্বর, তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎদ্বারগুলোতে ক্যাটায়ন ও অ্যানায়ন তড়িৎ বা চার্জ বা আধান মুক্ত হওয়ার সময়, এই বিষয়টা আগে আমি একটু ব্যাখ্যা করে বলছি, তারপরে শেষের ট্রিক্সটা আমি শিখিয়ে দেব। আচ্ছা, প্রথমে আমি একটা ভোল্টামিটার আঁকছি। ভোল্টামিটার আঁকা কমপ্লিট হলো। এবারে আমরা যে আগের ছবিতে লক্ষ্য করেছি যে ক্লোরিনগুলো এখানে এসে জমায়েত হয়েছে, প্রচুর ক্লোরিন ক্লোরাইড যে অ্যানায়নগুলো অ্যানোডের আশেপাশে জমা হয়েছে। আর এখানে সোডিয়াম ক্যাটায়নগুলো এই যে ক্যাথোড যে তড়িৎদ্বার এর আশেপাশে জমা হয়েছে অসংখ্য। আমি একটা করে আঁকছি কারণ পরিষ্কার ছবি হবে বলে। ওকে, এখানে কি হয় না, আমার বিষয়টা ছিল, টাইটেলটা দেখো, তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎদ্বারগুলোতে ক্যাটায়ন ও অ্যানায়ন তড়িৎ অথবা চার্জ অথবা আধান মুক্ত হওয়ার সময়। অর্থাৎ কি বিষয়টা না, বিষয়টা হচ্ছে যে প্রথমে তো সোডিয়াম ক্লোরাইড এটা তো নিস্তড়িৎ, এটা যখন বিশ্লিষ্ট হয় তখন সোডিয়াম ক্যাটায়ন হয় আর ক্লোরাইড অ্যানায়ন হয়। অর্থাৎ এরা তড়িৎগ্রস্ত আধানযুক্ত কণা। ঠিক আছে, তো এই ক্লোরিন যখন অ্যানোডের দিকে যায় তখন ও চেষ্টা করবে এই যে মাইনাস নেগেটিভ আধান আছে সেই আধানটা যেভাবেই হোক নিস্তড়িত হবে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে ক্লোরিন তড়িৎ মুক্ত হবে। আর সোডিয়াম এর মাথায় আছে প্লাস, অর্থাৎ এর একটা ইলেকট্রন কম আছে, তখন সে একটা ইলেকট্রন ক্যাথোড থেকে সংগ্রহ করবে। তাহলে কি বলছি আবার শোনো, সোডিয়ামের মাথায় একটা প্লাস আছে মানে ইলেকট্রনের ঘাটতি আছে, এর একটা ইলেকট্রন নেই, তাহলে এই ইলেকট্রনটা কোথা থেকে পাবে? এই যে নেগেটিভ তড়িৎদ্বার আছে, নেগেটিভ তড়িৎদ্বার থেকে ও ইলেকট্রনটা সংগ্রহ করবে। তাহলে কি হচ্ছে, এখান থেকে ও ইলেকট্রনটা সংগ্রহ করবে। ঠিক আছে, অর্থাৎ প্লাস ইলেকট্রন, অর্থাৎ নেগেটিভ তড়িৎদ্বার থেকে অর্থাৎ ক্যাথোড থেকে ইলেকট্রন বেরিয়ে আসবে এবং সোডিয়াম এই ইলেকট্রনটা গ্রহণ করবে। বোঝা গেছে? ছবিটা বড় করে দেখাচ্ছি। নেগেটিভ তড়িৎদ্বার ক্যাথোড থেকে ইলেকট্রন বেরিয়ে আসবে এবং সোডিয়াম ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করে কি হবে বিষয়টা? তাহলে এখানে কি ঘটবে না, সোডিয়াম এটা ছিল ক্যাটায়ন, একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম পরমাণুতে পরিণত হবে। এই যে সোডিয়াম পরমাণু এই পরমাণুটা নিস্তড়িৎ। ঠিক আছে, এটা ছিল আধানযুক্ত, পজিটিভ আধানযুক্ত ক্যাটায়ন। ঠিক আছে, এটা ছিল ক্যাটায়ন। একটা ইলেকট্রন গ্রহণ করবে, কোথা থেকে ইলেকট্রন পেল? এই যে ক্যাথোড হচ্ছে নেগেটিভ তড়িৎদ্বার, সেখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে আসবে এবং সোডিয়াম ক্যাটায়ন ওই ইলেকট্রনটা গ্রহণ করে
সোডিয়াম পরমাণুতে অর্থাৎ নিস্তরিত পরমাণুতে পরিণত হবে, যেটা কিনা আমি এখানে বলার চেষ্টা করছি যে তড়িৎ বা চার্জ বা আধান মুক্ত হওয়ার সময় অর্থাৎ মুক্ত হলো। এবারে আলোচনা করব ক্লোরিনের ক্ষেত্রে কি ঘটবে। ঠিক আছে, ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনের যেহেতু মাইনাস অর্থাৎ নেগেটিভ আধানযুক্ত কণা অর্থাৎ অ্যানায়ন, সে কি করবে, ইলেকট্রন ছেড়ে দেবে। কাকে ছেড়ে দেবে? ও ইলেকট্রন বর্জন করবে। ক্লোরিন ইলেকট্রন বর্জন করবে, আর সেই ইলেকট্রনটা কে গ্রহণ করবে? খুব স্বাভাবিক, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আধানযুক্ত কণা, আর সেটা পজিটিভ তড়িৎদ্বারের দিকেই আকৃষ্ট হয়ে চলে যাবে। ব্যাপারটা খুবই সিম্পল। তাহলে এখানে কি ঘটবে আমি লিখে দেখাচ্ছি। ক্লোরিনের ক্ষেত্রে যেটা হয়, ক্লোরিন পরমাণুতে নিস্তরিত পরমাণু সৃষ্টি করবে, আর কি করবে, ইলেকট্রন ত্যাগ করবে। যদি এখানে আমি মাইনাস ইলেকট্রন লিখি আর সেই মাইনাস ইলেকট্রনটা যদি এপারে নিয়ে আসি, তাহলে কি হবে, এখানে ইলেকট্রনটা প্লাস ইলেকট্রন হবে। অনেকে হয়তো কনফিউশন তৈরি হবে, কিন্তু বিক্রিয়াটা এইভাবেই লিখতে হয়। তো তোমাদের একটু সহজ করে বলার জন্য আমি আলাদাভাবে এখানে একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, অন্য কোনো ব্যাপার না। দেখো, ক্লোরিনের একটা ইলেকট্রন বেশি আছে, তাহলে কি করবে, ওই ইলেকট্রনটা ও ত্যাগ করবে। ত্যাগ করে কি হবে, ক্লোরিন নিস্তরিত পরমাণুতে পরিণত হবে। আবার বলছি, ক্লোরিন হচ্ছে অ্যানায়ন, একটা ইলেকট্রন বেশি আছে, তাই কি হবে না, এই যে ইলেকট্রনটা বেশি আছে ক্লোরিনের ক্ষেত্রে, তাই ক্লোরিন বর্জন হবে। বর্জন হওয়ার পর সেটা ক্লোরিন পরমাণুতে অর্থাৎ নিস্তরিত পরমাণুতে পরিণত হবে। এবারে কী হবে না, প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি লেখা উচিত ক্লোরিন অ্যারো চিহ্ন, ক্লোরিন পরমাণু, এটা হচ্ছে ক্লোরাইড অ্যানায়ন, অ্যারো চিহ্ন, ক্লোরিন পরমাণু, আর এই যে মাইনাস ইলেকট্রন আছে এটা এখানে লিখতে হয়। আমি সেটাই এখানে লিখেছি। তা তোমরা এই প্রথম লাইনটাকে একটু স্মরণে রাখবে, তাহলে আমার পড়ানোর সাথে একটু মিল পাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই হচ্ছে বিষয়টা হচ্ছে এই রকমই। এখানে আরেকটা কথা বলি যে এখানে দুটো সোডিয়াম ক্যাটায়ন, দুটো ইলেকট্রন এবং দুটো পরমাণু আসবে। এখানেও তাই, সব দুটো, কারণ ক্লোরিন এককভাবে থাকতে পারে না, তাই এইভাবে লিখলাম। তো মূল বিষয়টা আমার এটাই বোঝানোর মূল উদ্দেশ্য যে সোডিয়াম ক্যাটায়ন ক্যাথোডের দিকে আকৃষ্ট হবে, যেটা আমরা ওই ছড়ার মাধ্যমে শিখেছি। আসার পর সোডিয়াম ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করবে এবং সোডিয়াম পরমাণুতে অর্থাৎ নিস্তরিত পরমাণুতে পরিণত হবে, অর্থাৎ সোডিয়াম ক্যাটায়ন চার্জ মুক্ত হলো। ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিন ইলেকট্রন বর্জন করবে, ইলেকট্রন বর্জন, ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রন বর্জন। তাহলে ক্লোরিন ইলেকট্রন বর্জন করে কি হবে না, ক্লোরিন পরমাণু, আর সেটা কি হচ্ছে নিস্তরিত, অর্থাৎ আধান মুক্ত হলো। এই হচ্ছে টোটাল বিষয়টা, আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং একই সাথে তড়িৎ বিশ্লেষণে যে রাসায়নিক পরিবর্তন হয়, অর্থাৎ প্রথমে কি হচ্ছে না, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা যৌগ, যেটা আয়নীয় যৌগ, জলের মধ্যে দ্রবীভূত অবস্থায় দুটো আয়নে বিভক্ত হয়ে যায় এবং ক্যাথোডের দিকে ক্যাটায়ন, অ্যানোডের দিকে অ্যানায়ন সরণ ঘটে, অর্থাৎ ওরা ওই তড়িৎদ্বারের দিকে চলে যায় এবং সোডিয়াম ক্যাথোড থেকে ইলেকট্রন সংগ্রহ করে সোডিয়াম পরমাণুতে পরিণত হয়, অর্থাৎ চার্জ মুক্ত হয়। আর ক্লোরিন অ্যানোডের দিকে চলে যায় এবং অ্যানোডকে একটা ইলেকট্রন ত্যাগ করে, মানে একটা ইলেকট্রন বর্জন করে, আর সেই ইলেকট্রনটা গ্রহণ করে অ্যানোড। ওকে, এবং ক্লোরিন পরমাণুটা নিস্তরিত পরমাণুতে পরিণত হয়। এবারে আমি শর্টকাট ট্রিক্সটা শিখিয়ে দিচ্ছি, তোমরা এই বিষয়টা খুব সহজে কিভাবে মনে রাখবে।
আমরা একটু আগে যা শিখলাম তার মূল কথাটা হলো অ্যানায়ন ইলেকট্রন বর্জন করে অ্যানোডে। অ্যানায়ন ইলেকট্রন বর্জন করে অ্যানোডে। অ্যানায়ন হচ্ছে ক্লোরিন, ইলেকট্রন বর্জন করে অ্যানোডে। ঠিক আছে, এটা কিভাবে মনে রাখবেন? অয়ন তার বাবাকে ইলেকট্রিক আয়রন আনতে বলল। তো কিভাবে এটাকে আমরা এক্সপ্লেন করব? প্রথমে দেখো অয়ন, অয়নের অ, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যানায়ন। তার বাবাকে ইলেকট্রিক আয়রন, তো বাবার যে ব, এই যে ব, এই ব হচ্ছে বর্জন। কি বর্জন করবে না? ইলেকট্রিক আয়রন, এই যে ইলেকট্রিকের ই, এইটাকে আমি এখানে এসে বসাবো। ঠিক আছে, তাহলে অ্যানায়ন ইলেকট্রন বর্জন করে কোথায়? এই যে আন্তে, আন্তের যে আ, এটা হচ্ছে অ্যানায়ন বলবো, অ্যানায়ন। তাহলে খুব সহজ হয়ে গেল বিষয়টা, আর কোনো কিছু ভাবতে হবে না। অ্যানায়ন ইলেকট্রন বর্জন করে অ্যানোডে কথাটা বা এই যে তথ্যটা ভুলে না যাও বা পরীক্ষার হলে কনফিউশন তৈরি হয়ে যায়, ঠিক আছে, সেটা যাতে না হয় তাই এই বাক্যটা মনে রাখবে। অয়ন তার বাবাকে ইলেকট্রিক আয়রন আনতে বলল। অয়নের অ হলো অ্যানায়ন, বাবার ব হচ্ছে বর্জন, আর এই ইলেকট্রিক ই, প্রথম যে লেটারটা ই, সেইটাকে আমি আগে বসিয়ে দিলাম ইলেকট্রন বর্জন। তাহলে অ্যানায়ন ইলেকট্রন বর্জন করে, ঠিক আছে, অ্যানায়ন ইলেকট্রন বর্জন করে। অ্যানায়নে, এই সরি, এক্সট্রিমলি সরি সরি সরি, একটু ভুল হয়েছে, এটা হবে অ্যানোড, সরি, অ্যানোড হবে, অ্যানোড, বোঝা গেছে? অ্যানোডে। তাহলে অ্যানায়ন ইলেকট্রন বর্জন করে অ্যানোডে। দেখো উপরে যে কথাটা লিখেছি সেটা এই বাক্যের মধ্যে দিয়ে আমরা সহজে মনে রাখতে পারবো। ঠিক আছে, 2 নম্বর কথাটা যেটা, ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করে। ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করছে কার থেকে? না ক্যাথোড থেকে। এখানে কি করব? এখানেও আমরা একটা ছড়া লিখব, একটা বাক্য, ক্যাটরিনা ইলেকট্রিক আয়রন গিফট নিয়েছে তার কাকার থেকে। আবার বলছি, ক্যাটরিনা, ক্যাটরিনা থেকে আমরা কি পাবো? তোমরা আন্দাজ করে নিশ্চয়ই ধরে ফেলেছো, ক্যাটরিনার ক্যা, এই ক্যা হচ্ছে ক্যাটায়ন। ক্লিয়ার? ইলেকট্রিক আয়রন, এই ইলেকট্রিকের যে ই, ইলেকট্রিকের যে ই, সেটা হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে। আর গিফট, এই যে গিফট দেখতে পাচ্ছ, গিফটের গ, গিফটের গ কি হবে? গ্রহণ। তাহলে ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ, এরপর পড়ে থাকছে কাকা, কাকার এই যে কা, এখান থেকে আমরা কি লিখব? ক্যাথোড। তাহলে কি হলো? ক্যাটরিনা ইলেকট্রিক আয়রন গিফট নিয়েছে তার কাকার থেকে। ক্যাটরিনার ক্যা সেটা হলো ক্যাটায়ন, ইলেকট্রিকের ই সেটা ইলেকট্রন, গিফটের গ সেটা গ্রহণ, কাকার কা হচ্ছে ক্যাথোড। ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে, ক্যাথোড থেকে।
কেমন লাগলো? আশা করি এই বিষয়টার উপর, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎদ্বারগুলোতে ক্যাটায়ন ও অ্যানায়ন চার্জ মুক্ত বা আধান মুক্ত বা তড়িৎ মুক্ত হওয়ার সময় কি অবস্থাটা ঘটে, এখান থেকে ছোট ছোট প্রশ্নগুলো আসতে পারে এবং অনেকে মনে রাখতে পারে না। তাদের সুবিধার্থে আমি শর্টকাট টেক্সটগুলো একটু আলোচনা করে দিলাম, আশা করি তাদের সুবিধা হবে। এরপর সর্বশেষ আরেকটা ট্রিক্স আমি শেখাচ্ছি, সেটা একটু দেখো। খুব গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে জারণ বা বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়? ঠিক আছে, এটা অনেকে একটু সমস্যা হয়, একটু মনে রাখতে অসুবিধা হয়। হ্যাঁ, পড়াতে গিয়ে এটা লক্ষ্য করেছি, তাই তাদের জন্য একটা দুর্দান্ত ট্রিক্স আমি বলতে চাইছি। তো তার আগে আমি একটু ব্যাখ্যা করে দিই যে তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে জারণ এবং কোন তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া এবং কীভাবে হয়। ঠিক আছে, সেটা আমি একটু আলোচনা করে দিচ্ছি। আমি সোডিয়াম ক্লোরাইডের একটা জলীয় দ্রবণ নিয়েছি, একটা ভোল্টামিটার, তড়িৎ বিশ্লেষণ কোষ। ঠিক আছে, এখানে একটু আগে যে আলোচনাটা করেছি, এখানে সোডিয়াম ক্যাটায়ন এসে উপস্থিত হয়েছে আর এখানে ক্লোরাইড অ্যানায়ন এসে উপস্থিত হয়েছে। এখানে কি ঘটছে আমরা অলরেডি জেনেছি। এখানে ইলেকট্রন, ক্যাথোড থেকে ইলেকট্রন বর্জিত হবে এবং সেই ইলেকট্রনটা গ্রহণ করবে সোডিয়াম। ঠিক আছে, আর এখানে কি হচ্ছে, ইলেকট্রন এটা প্লাস হবে, হ্যাঁ, কারণ সোডিয়াম ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করছে। আর এখানে কি হচ্ছে, ক্লোরিন হচ্ছে ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে ক্যাথোডে যে রাসায়নিক বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে সেটা কি হবে না, সোডিয়াম ক্যাটায়ন প্লাস ইলেকট্রন গ্রহণ করলো। ঠিক আছে, যদি ইলেকট্রন গ্রহণ হয় যে রাসায়নিক বিক্রিয়ায়, সেটাকে বলা হচ্ছে বিজারণ। ক্লিয়ার? অর্থাৎ এটা বোঝা গেল যে ক্যাথোডে বিজারণ বিক্রিয়া সম্পাদিত হয়। যেহেতু ক্যাথোড ইলেকট্রন ছেড়ে দিচ্ছে আর সোডিয়াম সে ইলেকট্রনটা গ্রহণ করছে, তাহলে সোডিয়াম ইলেকট্রন গ্রহণ করছে। ঠিক আছে, যদি কোনো রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয় তাহলে সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। এটা হলো সোডিয়াম পরমাণুতে নিস্তড়িত পরমাণুতে পরিণত হলো, অর্থাৎ সোডিয়াম ক্যাটায়ন চার্জ মুক্ত হলো। এখানে 2 বসিয়ে দাও, এখানে 2 বসিয়ে দাও, এখানে 2 বসিয়ে দাও। ক্লিয়ার হয়েছে? তাহলে এই রাসায়নিক বিক্রিয়াতে যেহেতু ইলেকট্রন গ্রহণ করে সম্পাদিত হয়েছে, তাই এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। একই রকমভাবে আমি এর আগের টপিকটাতে দেখিয়েছিলাম ক্লোরিনের ক্ষেত্রে। তা ক্লোরিনের ক্ষেত্রে কি ঘটবে? ক্লোরিনের ক্ষেত্রে এটা বলে দিই যে এটা হচ্ছে ক্যাথোডে বিক্রিয়া। ক্যাথোডে বিক্রিয়া। অ্যানোডে বিক্রিয়াটা কী হবে? অ্যানোডে যে বিক্রিয়াটা হচ্ছে ক্লোরিন। আমি একটু আগে বলেছিলাম যে ক্লোরিন যেহেতু এখানে একটা বেশি আছে, আমি এখানে রাফলি একটু করে দেখাচ্ছি। ক্লোরিন একটা ইলেকট্রন বেশি আছে, তাই ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে। এবার এই ক্লোরিনটাকে এ পারে নিয়ে যেতে হবে। নিয়ে গেলে কি হবে? ক্লোরিন মাইনাস অ্যারো চিহ্ন, ক্লোরিন পরমাণু প্লাস ইলেকট্রন, এইভাবে লিখতে হয়। তাহলে কি হবে না, ক্লোরিন অ্যারো চিহ্ন দিলাম, ক্লোরিন পরমাণু প্লাস ইলেকট্রন। ঠিক আছে, অ্যাকচুয়ালি কিন্তু ক্লোরিন পরমাণু ওই ক্লোরাইড যে অ্যানায়নটা সেটা ইলেকট্রনকে বর্জন করেছে। এখানে ছবিটা একটু মনে রাখার চেষ্টা করবে। ক্লোরিন ইলেকট্রন বর্জন করেছে, এই ইলেকট্রনটা অ্যানোডে গিয়ে প্রবেশ করছে, অ্যানোডে গিয়ে প্রবেশ করছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বিক্রিয়া। এই বিক্রিয়ায় কি হচ্ছে, যেহেতু ইলেকট্রন বর্জন, ইলেকট্রন
বর্জন হচ্ছে, যদি ইলেকট্রন বর্জন হয় সেটা হবে জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া, ঠিক আছে। তা জারণ বিক্রিয়ায় আমরা কি মনে রাখব? জারণ বিক্রিয়ায় কি মনে রাখব না ইলেকট্রন গ্রহণ। ইলেকট্রন গ্রহণ হলে জারণ বিক্রিয়া হবে। এখানে দেখা যাচ্ছে সরি ইলেকট্রন বর্জন, এখানে বর্জন লিখেছি, আমি গ্রহণ বলে দিয়েছি। ইলেকট্রন বর্জন, ঠিক আছে, ইলেকট্রন বর্জন। যদি ইলেকট্রন বর্জন হয় তাহলে সেটা হবে জারণ বিক্রিয়া। আর যদি ইলেকট্রন গ্রহণ হয় তাহলে এখানে কি লিখব? ইলেকট্রন গ্রহণ। এই কথাটা মনে রাখবে। ইলেকট্রন গ্রহণ হলে সেটা হবে বিজারণ বিক্রিয়া, আর ইলেকট্রন বর্জন হলে সেটা হবে জারণ বিক্রিয়া। এই হলো মূল আলোচনা, যে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড তড়িৎ দ্বারে বিজারণ বিক্রিয়া সম্পাদিত হয়, আর অ্যানোডে সাধারণত জারণ বিক্রিয়া সম্পাদিত হয়। অর্থাৎ ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ হয়ে থাকে, অর্থাৎ সোডিয়াম ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করে, আর অ্যানোডে ক্লোরিন অর্থাৎ ক্লোরাইড অ্যানায়ন ইলেকট্রন বর্জন করে, ঠিক আছে। এই হচ্ছে মূল বিষয়। এটা খুব ভালো করে মনে রাখতে হবে। তড়িৎ বিশ্লেষণে যে তোমাদের যে বিষয়গুলো আছে, অ্যালুমিনিয়াম নিষ্কাশন, কপার পরিশোধন, তড়িৎ লেপনে আছে গোল্ড প্লেটিং, সিলভার প্লেটিং, জলের তড়িৎ বিশ্লেষণ, আর কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ। এই যে টপিকগুলো বললাম, এই টপিকগুলোতে এই যে মেকানিজম, এই যে জারণ বিজারণ কীভাবে ঘটছে, এই বিষয়টা কিন্তু তোমরা পাবে। আর এই বিষয়টা খুব সহজে মনে রাখার জন্য একটা শর্টকাট ট্রিক্স আমি শিখিয়ে দিচ্ছি। কোন বিষয়টার উপর হবে না, প্রশ্ন হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ দ্বারে জারণ হয় আর কোন তড়িৎ দ্বারে বিজারণ হয়, সেই বিষয়টা মনে রাখার জন্য আমি একটা টিপস দিচ্ছি। একটা বাক্য লিখেছি, আজ আমি ক্যাব বুকিং করেছি। তো এই বাক্যের সাহায্যে আমি কীভাবে মনে রাখবো যে কোন তড়িৎ দ্বারে জারণ আর কোন তড়িৎ দ্বারে বিজারণ হচ্ছে? প্রথমে দেখো, আজের মধ্যে কি কি আছে? এইটা হলো অ্যানোড, আর যেটা এইটা হলো জারণ। তাহলে অ্যানোডে জারণ বিক্রিয়া হয়, বোঝা গেছে? অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে। এবারে চলে আসি এইটা ক্যাব। এটা কি বলবো? ক্যাবের যে কয়জপালা আঁকা, এটা হচ্ছে ক্যাথোড, আর যেটা রয়েছে সেটা হচ্ছে বিজারণ। তাহলে ক্যাথোডে বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়। আশা করি তোমাদের আর অসুবিধা হবে না। যদি ছোট প্রশ্ন আসে খুব সহজে উত্তর লিখতে পারবে, এবং বিষয়টাও তোমাদের মনে রাখার খুব দরকার। কারণ যে 5টা টপিক বললাম, যে অ্যালুমিনিয়ামের নিষ্কাশন, কপার সালফেটের যে তড়িৎ বিশ্লেষণ, জলের তড়িৎ বিশ্লেষণ, গোল্ড প্লেটিং, সিলভার প্লেটিং, এইগুলো করতে গেলে কিন্তু ক্যাথোডে বিক্রিয়া এবং অ্যানোডে বিক্রিয়া লিখতে বলা হয়। তাহলে তোমরা এইটা একটু ফলো করতে পারলেই তোমরা খুব সহজে মনে রাখতে পারবে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও, তাহলে পরবর্তী যদি ভিডিও করি তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। ঠিক আছে, ওকে।